এই নাইট্রোজেন পাগলা রিমা রেগে গেছে, ফোন করছিল। কি ও কোথায় তুমি? দুটো বড় বড় বাচ্চাকে মানুষ করা তো চারটিখানি কথা না। তারপর কত ব্যস্ত হয়ে পড়বে, বাবার সাথে কথা বলার সময় থাকবে কিনা। উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছু নয়। কালকে হয়তো আরো কিছু টাকা তাকে দিতে হবে। এইটা একটু হালকা ফোসকা পড়ে আছে, খোঁজাখুচি লাগলে। এটা কি ফালুদা? জীবন থেকে 7 দিনের জন্য চোখ ফিরিয়ে রাখবে না, শিব ঠাকুরের মতো কথা বলে নিয়েছে। 30-এর ভিতরে ব্যাপারটা মিটমাট হয়ে যাক। গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং। আজকে 3rd of May, ফ্রাইডে। বাজে এখন সকাল পুরো 8টা। ঘুম থেকে উঠে পড়েছি 7:15 নাগাদ, একটু লেট হয়ে গেছিলো। তাই রিমা ফার্স্ট জিজ্ঞেস করলো মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে কিনা, নিচে নামিয়ে দেবে কিনা। আমার রেডি হতে একটু দেরি হয়ে যেত, সেক্ষেত্রে মেয়ের স্কুলের বাস যদি আগে চলে আসতো প্রবলেম হয়ে যেত। কালকে নাকি 7:50, যদিও কালকে মেয়ে স্কুলে যায়নি, কালকে নাকি 7:50 এসছে স্কুলের বাস, আজকে 7:35 মধ্যে চলে এসছে। যাই হোক, ওই ব্রহ্মানন্দ স্বামীজি ওখানে বসে আছেন, ধ্যান করছেন, তপস্যা করছেন। চা নিয়ে আমিও ছাতু খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাবো, সিধা সুইমিংয়ে যাবো। মেয়ে চলে গেছে স্কুলে, আজকে পরীক্ষা ছিল, মা বাসে উঠিয়ে দিয়ে এসছে, বাট আমি ঘুম থেকে উঠে গেছিলাম, আমি ঘুমিয়েছিলাম না। এখন সিধা যাচ্ছি সুইমিংয়ে। আজ একটু হাওয়া এখনও পর্যন্ত ফিল করছি, এই হাওয়াটাই পরে গিয়ে লু হবে আর কি। চলো কথা বলাচ্ছি না, ছাতু খেয়ে সেবন করে যাই জলে। বলি টাটা। 8:03 বাজে বেরোচ্ছি, 8:15 মধ্যে পৌঁছানোর কথা, দেখা যাক। জাস্ট 8:14 হয়ে গেছে, পৌঁছে গেছি। রাস্তা সকালবেলা এত জাম, ইচ্ছা করে বাসগুলো। চলো বেরোই। 9:30 বাজে বেরোচ্ছি এখান থেকে। 9:36। এই এখান থেকে একটুখানি বাটার টোস্ট খাবো, খিদে পেয়ে গেছে। গাড়ি আজকে ওই দিকে রেখেছি। চলো 9:50 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বেরোচ্ছি, সিধা বাড়ি যাবো। বাড়ি গিয়ে ফটাফট ব্লগটাকে আপলোড করবো, খেয়ে দিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোতে হবে। বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির তেলটা শেষ হয়ে ছিল। ফাঁকা রাখাটা তো বুদ্ধিমানের কাজ নয়। পেট্রোল পাম্পে এলাম, তেলটাকে ভরেই নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। দেখি হাওয়াটা যদি ফাঁকা থাকে নাইট্রোজেনটা ভরে নেবো। 10:15 বেজে গেছে প্রায়, হাওয়ার জায়গাটা ফাঁকাই ছিল, তাই নাইট্রোজেনটাও ভরে নিচ্ছি। এই নাইট্রোজেন পাগলা বলে দিলাম, হাওয়া উঠতে যাচ্ছিল। নিচে এসে বক করতে করতে প্রচুর দেরি হয়ে গেল, 11:15 বেজে গেছে। টু মাছ। নিচে এসে সবার সঙ্গে কথা বলতে বলতে না, উপরে যাই তাড়াতাড়ি। রিমা রেগে গেছে, ফোন করছিল। কি ও কোথায় তুমি? প্রায় 1:15 বেজে গেল। আজকে খেতে সত্যি একটু দেরি হয়ে গেল, মানে বেরোতে। এত সব কি গো? উচ্ছে আলু ভাজা দেখতে পাচ্ছি, ভাত একটু বেশি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, উচ্ছে আলু ভাজা, ডাল, আর এটা কি? দই। আমদই? অমলেট করবো না পোস্ট করবো? পোস্ট বানাও, ঠিক আছে। খেয়ে দে পালাই। এগুলো কার? পান্তা ভাত খাবে? চলো খেয়ে দে ভাগি। প্রায় 3টে বাজে বেরোচ্ছি, আরও একটু আগেই বেরোতাম। রিমা একটুখানি ঝাঁজিয়ে উঠলো, বললো যে এই রোদের মধ্যে এক্ষুনি বেরোতে না, একটু পরে বেরো। তার মধ্যে মেয়ের স্কুলের ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম প্রথমে একটু মেয়ের জন্য ওয়েট করি, একবারে মেয়ে এলে তারপর যাবো। কিন্তু মেয়ে এখনও অনেকটা দূরে, সেই ডানলপ ছাড়িয়ে সবাই টমিন রোডের কাছাকাছি এসছে। কী করবো বুঝতে পারছি না, দেখি মেয়ের সঙ্গে দেখা করে যাবো কিনা। এদিকে রোদটাও রয়েছে, আবার কাজে ওখানে না গেলেও নয়। কী করি, পাপি পেটকা সাবাল। তন্ময়দা ফোন করেছিলেন এক্ষুনি, আমাদের রাইফেল ক্লাবের তন্ময়দা ফোন করে বলছে যে মিসেস কেমন আছেন? হাতের অবস্থা তো খুব বাজে অবস্থা দেখলাম, একটা ওষুধের কথাও বলছিলেন, আর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখিয়ে নিতে বলছিলেন। থ্যাংক ইউ তন্ময়দা, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। বলছে যে না, একা হাতে উনি সবই করেন, দেখি তো, একা সংসার তো, সবই একা হাতে করে। দুটো বড় বড় বাচ্চাকে মানুষ করা তো চারটিখানি কথা না। ওয়েট কর, কখন বাসে ডাক দেবে, দৌড়ে গিয়ে নিয়ে আসবে মেয়েকে। কি করবো, কত দূর আছে দেখো, না বেরিয়ে যাই। 4:45 বাজে চলে এসছি, আধা ঘন্টা আগে হবে। এসে মেয়ে ফোন করেছিল, মানে আমিও ঢুকেছি, ও বোধহয় বাড়ি ঢুকেছে, দিদি আমায় ফোন করেছে। এখানে কত কথা থাকে স্কুলে, কত প্রবলেম, কত সমস্যা থাকে। বন্ধুদের গল্প থাকে, স্কুলের গল্প থাকে, টিচারদের গল্প থাকে। স্কুলে এই সমস্যা হয়েছে, ওই হয়েছে, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। আমি খুব শুনি মন দিয়ে, সত্যি কথা, ওর কথাগুলো গুরু করে শুনি। এই দেখতে দেখতে তো ক্লাস 8 হয়ে গেল, আর কদিন স্কুলে পড়বে কে জানে। এরপর বলবে
এটাই ভাবি আর কি। যতদিন স্কুলে যাচ্ছে, যতদিন বলছে, ততদিন তো শুনি। তারপর কত ব্যস্ত হয়ে পড়বে, বাবার সাথে কথা বলার সময় থাকবে কি না, এটাই বোধহয় লাইফ। চলো, চলে এসছি তো কাজের জায়গায়, কাজ করতে হবে। এদিকে র মেটেরিয়াল আমাদের উপরে গোডাউনে আপাতত লোড করি, তারপর বিলগুলো নিয়ে বসি। বিলগুলো অনেকগুলো স্ক্যাটার্ড হয়ে আছে, ওগুলোকে ঠিকঠাক না করলে গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো, 8:30 বাজে, বাইরে অসহ্য গরম, তার মধ্যেও খুচখুচ করে যে অল্প হলেও কাজ আসছে, এ আমাদের বোধহয় উপরওয়ালার আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। মার্কেটের অবস্থা খুব খারাপ, প্রত্যেকটা ঘর বসে আছে অলমোস্ট। টুক করে যা কাজকর্ম আসছে তাতে মোটামুটি দিনটা সচল থেকেই গেছে। কাজের মধ্যে দিয়ে বোঝা যায়নি। যাই হোক, কাজের মধ্যে যেটুকু হলো আজকে, মানে এই প্রিন্টের জব তো চলবেই। এর বাইরে যেটা মেনলি কাজ করাবার ছিল সেটা হলো শাটারটাকে বাইরে করছি, সেজন্য মিস্ত্রিকে ডেকে আনা হয়েছিল, সুবিধা নিয়ে এসেছি। তো তাকে 2000 টাকা অ্যাডভান্সও দিয়ে দিয়েছি, কালকে হয়তো আরও কিছু টাকা তাকে দিতে হবে। শাটারটা খুলবে সে, তার সঙ্গে কাজের কন্ট্রাক্ট যেটা হলো সেটাই, ভিতর থেকে শাটারের পোর্শনটা পুরো খুলে দেবে। রোববারই করে, প্রথমে শনিবার বলছিল, তারপর বললো যে না রোববারই করাবো, সুবিধা হবে। শাটারটাকে পুরো খুলবে, ভিতরে বাইরের দিক করে লাগাবে। গ্রিলটা যেখানে আছে ওখানেই থাকবে, সরাবো না। আর শাটারটা যদি বাইরে হয়ে যায় তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ওখানে পাতানিটা ভাবছি গাঁথনি করে উঁচু করে দেবে, এটুকু অবধি কথা হয়ে আছে। প্লাস একবারে ও যেহেতু এই কাজ করে, ও বললো যে তুমি একবারে করছোই যখন, মিস্ত্রি যখন লাগছেই, একবারে উপরে শেডটাও বানিয়ে। তো প্রায় 4 ফুট সামনের দিক করার জন্য শেড, আর এদিকে প্রায় 14 ফুট চওড়া শেড একবারে পাকাপাকি বানিয়ে দেবে। তাতে সুবিধা হবে কি, আমার এসিটা উপর থেকে ফালতু নোংরা পড়ে, সেগুলো নোংরা হবে না। প্লাস এখানে বসাও যায় না নোংরা পড়ে, সেই জায়গাটাও কভার আপ হয়ে যাবে। এই আপাতত মোটামুটি চিন্তাভাবনা আছে। বৃষ্টির জলটাও কম আসবে, বর্ষাকাল সামনেই আসছে, সেটাও মাথায় রেখে আর কি, যে বর্ষাটাও ঘরের ভিতর কম ছিটকে আসবে। 14 ফিট মানে ঘরের ওপেনিং আছে 8 ফুট, তো বাইরের দিকে প্রায় 2.5 ফুট, এদিকে প্রায় 3-4 ফুট চওড়া করা হোক। তাহলে কি হলো, 14 ফুট চওড়া থাকলে জলটা সাইড থেকেও ছিটকে খুব একটা আসার চান্স কমে যাবে। কালকে যখন মিস্ত্রি আসবে তখন একবার ওকে বলে দেবো জলটা যেখানে পড়বার সেখানে একটা পাইপের ব্যবস্থা করে দিতে, যাতে জলটা বাইরের দিক থেকে গড়িয়ে পড়ে কোথাও। ছোটো করে এইটুকু স্টেপ আপাতত এগোলো আজকের মতো। জিএসটি বিলটাকে নিয়ে একটু ফাঁপড়ে পড়ে আছি। আমার একটু হবে, প্রথম 5-7 দিন একটু হ্যাপাজাট হবে। তার মধ্যে যেহেতু মাসের এন্ড থেকে শুরু করেছিলাম, তো প্রিভিয়াস মান্থের কালেকশন প্লাস এই মান্থের নতুন যে এন্ট্রিগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটু সমস্যায় আছি। তো যাই হোক, ওটাকে আবার স্টক মেনটেন করার ব্যাপারটাকে জয়কে আর দিলীপদাকে ডিউটি দিয়ে দিয়েছি, তাতে একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে, দেন আমি ওটাকে ইনপুট করতে পারবো। চলো একটু পরে বেরোবো কাজ সেরে। প্রায় 10:20 বাজে, অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম সুকিয়া স্ট্রিটে এসে লাড্ডুর দোকান থেকে ওই একটা রেজার ব্লেড কেনার ছিল, 2-3 দিন ধরেই ভাবছিলাম ভুলে যাবো, এরপরে একটাই স্টকে আছে, পেয়ে গেলাম, ওটা নিয়ে নিয়েছি। সেটা এখন বাড়ি যাচ্ছি। রাস্তা ফাঁকাই ছিল, 10:40-এর মধ্যে বাড়ি চলে এলাম। সেই 11:30। কাল স্কুল যাবি কি? নেই কেন? যা দিচ্ছিল তো, পুলিশদের ডাকছিল তো স্কুলে। আগের সপ্তাহে গেছিস তো? হ্যাঁ, ঠিক আছে, খেতে বসে যাও। কি করেছে মাঝি রান্না? কি মাছ এটা? জানি না। কাতলা মাছ। কি মাছ? কাতলা। বৈজ্ঞানিক নাম কাতলা খেয়ে কাত হয়ে যাই। হ্যাঁ, কালকে অ্যাবাকাস আছে? ঠিক আছে, কিন্তু কালকে সকাল সকাল মনে হচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হাতটা কি হয়েছে দেখি? দেখি, দেখাও। হ্যাঁ, ফোসকা পড়েছে আবার? হ্যাঁ, এইটা একটু হালকা ফোসকা পড়ে আছে, খোঁজাখুচি লাগলে। এইটা হালকা নিজের মতো আসছে তো, নরম হয়ে আছে। ওটা খুব সাবধানে থাকবে, খোঁজাবে না কিন্তু। একটা ওষুধ নাকি পাওয়া যায়, ফোন বললো না সকাল, যেটা আমাকে দিয়েছিল আগেরবার। হ্যাঁ, ওটা আস্তে করে মেগাহিলটাই, ওটা কেটে নাকি বার করে দিয়ে তারপরে ওষুধটা লাগাতে বলেছে। এটা কি? ফালুদা কুলফি। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান, একটা পেলাম, আরেকটা কই? এটাতে শুধু ফালুদাটা আছে, কুলফিটা ফ্রিজে আছে, পরে বার করছি। কুলফিটা পরে বার করবে? আচ্ছা ঠিক আছে। ও তো খায় না। না, ও তো খায় না, আমরাই খেয়ে নেবো। তাড়াতাড়ি খেয়ে নি বাবা। প্রায় 2:30 বাজে। কোনো ভদ্রলোক তো জেগে থাকে না এত রাত্রে। কালকে সকালবেলা অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কাজ এসে গেছে, যার জন্য সুমন আর লালটুকে একটু তাড়াতাড়ি রেখেছি, 15টার মধ্যে চলে আসতে বলেছি। আমিও যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো ঢুকতে। কালকে আবার মেয়ে আবার ভোরবেলা মাকে নিয়ে যাবে, মানে মা মেয়েকে নিয়ে যাবে ভোরবেলা সুইমিংয়ে, ফের এসে আবার যাবে অ্যাবাকাসে শিয়ালদায়। আমি কয়েকটা কথা না বলে ব্লগটাকে শেষ করতে পারছিলাম না, তাই অনিন্দদা SMS করেছিলেন। অনিন্দদার
শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি লিখেছি, তাও মুখে বলছি, শুনে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল। আপনি ভিডিওটা দেখতে পারবেন না বলেছেন, সেজন্য নয়, এই জন্য যে আপনার চোখের একটা সার্জারি হবে, আপনি চোখ বন্ধ রেখে থাকবেন, জীবন থেকে 7 দিনের জন্য চোখ ফিরিয়ে রাখবেন আর শিব ঠাকুরের মতো। বাট কই নেই, সব খবরই পাবেন, সব কিছু দেখতে পারবেন। স্নান না করতে পারার যে কথাটা বলেছেন, আমার জ্ঞান দিচ্ছি আর কি ব্যাপারে, মাথায় জল ঢালবেন না, এই হচ্ছে মেন ইস্যু। শরীরে জল ঢালতেই পারেন, সেটা নিয়ে অসুবিধা হবে না, সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন আর একটু কথা বলে নেবেন ডাক্তারের সাথে। কিচ্ছু হবে না, টেনশন নেবেন না, সামনের সপ্তাহ থেকে এমনি ওয়েদার খুব ভালো হয়ে যাবে, কথা বলে নিয়েছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, কিচ্ছু হবে না, নো টেনশন, আরামসে অপারেশন হবে, কমপ্লিট হবে একদম। বরং 7 দিন রেস্ট নেবেন, কানে শুনবেন সব কিছু, সব ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর গাড়ির ব্যাপারটা বেশ কনফিউজড আমি, মানে গাড়ি খুব পছন্দ হয়েছে, বাট ওই যে বললাম বাজেটটা একটু কনস্ট্যান্ট। আমি চাইছি 30-এর ভিতরে ব্যাপারটা মিটমাট হয়ে যাক, সেই অর্থে খুব বিশেষ কিছু গাড়ি কিন্তু আমি দেখছি না। জিপ মেরিডিয়ানের কথা দাদা বলেছেন, আমি দামটা সত্যি কথা জিপের সম্বন্ধে আমার খুব একটা ইন্টারেস্ট নেই বলে আমি দেখিনি তলিয়ে, বলছেন যখন একবার দেখবো চেক করে। আর স্কোডা বা ভক্সওয়াগনের দুটো গাড়ির কথাও বলেছেন, টাইগুন আর কোডিয়াক, দুটোরই দাম প্রায় 40+, 40+। সেই তুলনায় ওদের 4x4 এর পারফরমেন্স কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। ওই আছে এইটুকুই মনে যা শান্তি আর কি, মাহিন্দ্রা থারের মতো, স্করপিও এনের মতো। যাই হোক, দেখা যাক, আরও 2-1 জনের সাজেশন পাই, তারপরে একটা তুল্যমূল্য বিচার করবো। রোববার দিন বসে একটু ভাবনা চিন্তা করবো। ছোট্ট ব্লগ ছোট্ট করে শেষ করি, বকবো না বেশি, অনেক রাত হয়েছে। গুড নাইট, স্টে হেলদি, stay fit, and always stay connected.